নমস্কার আমার শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সকল সরকারি কর্মচারী শিক্ষকবৃন্দের কিন্তু প্রশ্ন যে আগামী দিনে আমাদের পেনশন কি হতে চলেছে বা কি হতে পারে। কারণ পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হয়েছে, আর পরিবর্তনের আগে যে সরকার ছিলেন তারা কিন্তু প্রতিনিয়ত এই পেনশনটাকেই টার্গেট করেছিলেন যে পরবর্তীতে যদি পরিবর্তন হয় তাহলে পেনশন হয়তো থাকবে না। এবং রীতিমতো সোশ্যাল মিডিয়া খুললেই প্রায়ই মানুষজন লেখেন দেখি যে আগামী দিনে হয়তো পেনশন চলে যাবে, পেনশন উঠে যাবে, অন্যান্য রাজ্যে পেনশন উঠে যাচ্ছে। তাহলে এই যে সোশ্যাল মিডিয়ায় লেখা হয় এবং বিগত দিনেও বারবার বলা হয়েছিল যে পেনশন হয়তো থাকবে না, বিষয়টা কতটা ঠিক, এর সত্যতা কতটা। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে অর্ধ সত্য তথ্য কিন্তু মারাত্মক হতে পারে, আর সেই বিষয়গুলোই কিন্তু মানুষের মনের মধ্যে নানান দুশ্চিন্তা, দুর্ভাবনা তৈরি করে। তাই সবসময় একটা অনুরোধ করব যে সঠিক তথ্যটা সবসময় জানুন, এবং আমি সেটাই চেষ্টা করব আজকে আপনাদের সামনে। তাই কিছু তথ্য রাখবো সারা ভারতবর্ষে যে যে রাজ্যে বিজেপি সরকার নতুন এসেছে সেই সব রাজ্যের গুরুত্বটা আমি বেশি দেব। কারণ তবেই বোঝা যাবে কিন্তু যে সেখানে পেনশন সম্বন্ধে সেই সরকারের কি মানসিকতা এবং আগামী দিনে পশ্চিমবঙ্গেই বা কী হতে চলেছে। তাহলে চলুন বন্ধুরা সেই বিষয়ে একটু ফোকাস করি। তার আগে আমরা জেনে নেব যে গোটা ভারতবর্ষে এই মুহূর্তে যে সমস্ত সরকারি কর্মচারী শিক্ষকবৃন্দ যে পেনশনটা পাচ্ছেন, যে ধরনের পেনশন পাচ্ছেন, তার কিন্তু অনেক ক্যাটাগরি রয়েছে। এক ধরনের পেনশন যেটা অনেক পুরনো, যেটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে চালু রয়েছে, সেটা হচ্ছে ওপিএস, ওল্ড পেনশন স্কিম। ওপিএস যেটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছে। এনপিএস এবং ইউপিএস এই দুটো বিষয় নিয়েই যত মানুষের কনফিউশন যে অ্যাকচুয়ালি এনপিএসটা কি আর ইউপিএসটা কি। এনপিএস হচ্ছে, যার ফুল ফর্মটা আমি বলি, এটা হচ্ছে ন্যাশনাল পেনশন স্কিম। কেন্দ্রীয় সরকার 2004 সালের পর থেকে যে সমস্ত কর্মীরা সরকারি কাজে নিযুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে ওল্ড পেনশন স্কিমের বদলে এই এনপিএসটাকে পেনশন হিসেবে চালু করেছেন। এখন এই এনপিএস বিষয়টা কি আর ওপিএস বিষয়টা কি? ওপিএসে আমরা প্রত্যেকে জানি যে পশ্চিমবঙ্গে যা হয় যে যে কর্মী রিটায়ারমেন্টের মাসে যে বেতনটা পাচ্ছে সেই বেসিকের অর্ধেক, 50%, সেটাই হচ্ছে তার পেনশনের বেসিক। মোটামুটি ওটা ধরে নিয়ে এগোনো যায়, এবং এক্ষেত্রে কোনো টাকা কিন্তু সেই কর্মীর বেতন থেকে কাটা হয় না। সম্পূর্ণ টাকাটাই সরকারি কোষাগার থেকে আসে, অর্থাৎ পেনশনটা ওল্ড পেনশনের ক্ষেত্রে। এবং সারা জীবন সেই ব্যক্তি যতদিন বেঁচে থাকবে পুরোটাই সরকারের দায়িত্ব তাকে পেনশন দেওয়া। এখন পরবর্তীতে দেখা যাচ্ছে এই বিষয়টাতে যে সরাসরি সরকারি কোষাগার থেকে টাকা দিতে 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 একটা সময় এরকম আসছে যে সরকারের দায়ভার কিন্তু, সরকারের যে বোঝা সেটাও কিন্তু স্বাভাবিকভাবে বেড়ে চলেছে। কারণ একটা বিষয় লক্ষ্য করা গেছে যে বর্তমানে ভারতবর্ষে মানুষের গড় আয়ু কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাহলে এক্ষেত্রে যদি সবার দায়িত্ব সরকার নেয় সেক্ষেত্রে কোষাগারে মারাত্মক একটা চাপ পড়তে পারে, সেক্ষেত্রে সরকার দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু তৈরি হয়। নীতি আয়োগের যে রেকমেন্ডেশন বা যে প্রপোজাল সেখানে কিন্তু এই ধরনের তথ্য উঠে আসছে। সেটা একটা বিষয় গেল। এবার আমি বলি এই যে এনপিএস, যেটা 2004-এর পরবর্তীতে সমস্ত সরকারি কর্মচারীদের জন্য পেনশন হিসেবে ধার্য করা হচ্ছে, সে বিষয়টা কি? এখানে এই যে 10% যে একটা অ্যামাউন্ট, এই 10% অ্যামাউন্ট প্রতিটি কর্মীর বেতন থেকে কেটে নেওয়া হবে, এবং সরকারও কিছু পরিমাণ টাকা দেবে, সেটা 14%। 10% অ্যামাউন্ট কর্মী দেবে এবং 14% অ্যামাউন্ট কার? 14% আপনার বেসিক প্লাস ডিএ
মিলে যে অ্যামাউন্টটা হচ্ছে তার 14% শেয়ারটা রাজ্য সরকার কন্ট্রিবিউট করবে, আর আপনাকে তার 10% অর্থাৎ বেসিক প্লাস ডিএর 10% কন্ট্রিবিউট করতে হচ্ছে। আর এই টাকাটা যাচ্ছে কোথায়? ডাইরেক্ট শেয়ার বাজারে, সরাসরি শেয়ার মার্কেটে ইনভেস্ট করা হচ্ছে। আর এখানেই কিন্তু কিছু কিছু কর্মী একটু দ্বিধার মধ্যে পড়ে যাচ্ছেন যে শেয়ার মার্কেটের বিষয়টা তো পুরোপুরি মার্কেট রিলেটেড এবং এটা তো সবসময় আপস অ্যান্ড ডাউনস লেগেই আছে, সেক্ষেত্রে কি হতে পারে? আমি আসছি পুরো বিষয়টায়। আর এখানে কি, এখানে কিন্তু কোনো গ্যারান্টির কিছু নেই যে আমার এই অ্যামাউন্টটা আমি গ্যারান্টেড রিটার্ন হিসেবে পেনশন হিসেবে দেবো। আর ওপিএসে কি একটা গ্যারান্টি ছিল যে না, তোমার 50% লাস্ট বেসিকের 50% তুমি পেনশন হিসেবে সারা জীবন পাবে, এবং যেমন যেমন ডিএ বাড়বে সেইভাবে ডিএগুলোও সেই পেনশনারকে দেওয়া হবে। তাহলে ওপিএস এর এই সিস্টেম, এনপিএস এর এই সিস্টেম। এবার পরবর্তীতে 2025 সালে ইউপিএস নিয়ে আসে সরকার, ইউনিফাইড পেনশন স্কিম, অর্থাৎ যেখানে সেই গ্যারান্টির একটা ব্যাপার কিন্তু থাকছে, অর্থাৎ লাস্ট 12 মাসের কর্মী লাস্ট 12 মাসে যে স্যালারিটা ড্র করেছে তার মোটামুটি বেসিকের 50% একটা গ্যারান্টেড রিটার্ন কিন্তু থাকছে। তবে এখানে আগের মতোই এনপিএস এর মতোও 10% কন্ট্রিবিউশন কর্মীকে করতে হচ্ছে, এবং গভর্নমেন্ট করছে, সরকার করছে 18.5% কন্ট্রিবিউশন। এবং এই সব টাকাটা এটাও কিন্তু সেই শেয়ারেই যাচ্ছে, সেই শেয়ার বাজারেই ঢুকে যাচ্ছে টাকাটা। তবে এখানে একটা মোটামুটি রিটার্নের জায়গা থাকছে, গ্যারান্টিড রিটার্ন থাকছে। তবে উভয়ই, এই এনপিএস এবং ইউপিএস, এই উভয়ই কিন্তু টাকাটা শেয়ার বাজারে খাটানো হচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে, শেয়ার বাজারে খাটানো হচ্ছে আর একটা জায়গায় গ্যারান্টেড টাকাটা আপনি পাচ্ছেন, এটা বিষয় একটা থাকলো। এখন ভালো কি মন্দ সেই বিষয়টা আমি পরে আসছি, তার আগে আমি দেখে নিই যে কোন রাজ্যগুলোতে ওপিএস বন্ধ করে এনপিএস বা ইউপিএস করেছে, বিশেষ করে নতুন বিজেপি শাসিত রাজ্য। আচ্ছা, আমরা যদি আমাদের পাশের রাজ্য ত্রিপুরার দিকে তাকাই, ত্রিপুরায় বিজেপি সরকার এলো 2018 সালে। সেই সময় ত্রিপুরাতেও কিন্তু এই ওপিএস স্কিমটা ছিল পেনশনের স্কিম, এবং তারা কিন্তু জিপিএফ এর আওতায় ছিল। বিজেপি সরকার এলো 2018 সালে। সেই সময় তারা 1 জুলাই একটা বিজ্ঞপ্তি জারি করলো যে যারা 2018 সালের পরবর্তীতে, অর্থাৎ 1 জুলাই 2018 পরবর্তীতে সরকারি কাজে নিযুক্ত হবেন, তাদের ক্ষেত্রে এই এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিমের আওতায় তাদেরকে কিন্তু আসতে হবে, তাদের ক্ষেত্রে ওপিএস লাগু হবে না। এখানেই কিন্তু একটা বড় বিষয়, এখানে কিন্তু সরকার জোর করে পুরনো যে ওল্ড পেনশন স্কিমে যারা রয়েছেন, অর্থাৎ 2018 সালের আগে যারা নিযুক্ত, তাদেরকে কিন্তু জোর করে নতুন পেনশন স্কিমে নিয়ে আসেননি। সুতরাং এটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ পয়েন্ট। এবার আমি যদি রাজস্থানের দিকে তাকাই, সেখানেও কিন্তু 2023 সালে সরকার বদল হয়েছে। তাহলে 2023 সালে যখন সরকার বদল হলো, এখানেও ঠিক একই রকমভাবে ওপিএস যে পেনশন স্কিমটা ছিল, ওল্ড পেনশন স্কিম, সেটার কিন্তু কোনো রকম পরিবর্তন ঘটানো হয়নি। তাহলে কিন্তু মোটামুটি এই দুটোর রেফারেন্স থেকে আমরা কিন্তু বলতে পারি যে যে জায়গায় বিজেপি সরকার নতুন এসেছে, সেখানে কিন্তু কখনোই পুরনো কর্মীদেরকে বাধ্য করা হচ্ছে না এই নতুন স্কিমগুলোয় ঢোকার জন্যে। তারা চাইলে অপশন রয়েছে যে ঢোকার, এবং যারা ঢুকতে চান কি চান না অবশ্যই তাদের ব্যক্তিগত বিষয়। আমি অবশ্যই এই এনপিএস ইউপিএস এর ব্যাপারে একটা বিষয় নিয়ে আপনাদের বলবো, তারপরে সিদ্ধান্ত আপনাদের কি করবেন না করবেন। তো যাই হোক, ওপিএস এ যারা রয়েছেন তাদেরকে কিন্তু বাধ্য করা হয়নি, তারা চাইলেও এনপিএস বা ইউপিএস এ ঢুকতে পারেন, এই বিজেপি শাসিত রাজ্যগুলোর যা তথ্য সেটা বলছে। এখন আমি যেটা বলছিলাম যে যদি ধরুন আমাদের এনপিএস বা ইউপিএস নেওয়ার একটা অপশান আসে, সেক্ষেত্রে কি করা যেতে পারে? আপনার স্যালারির 10%, ধরুন আপনার স্যালারি 30,000, 30,000-এর 10% মানে 3,000 টাকা প্রতি মাসে আপনার টাকা কেটে দেওয়া হচ্ছে।
কেটে রাখা হচ্ছে আপনার পেনশনের জন্য, এবং শুধু 3,000 নয়, প্লাস 14%, 3,000-এর 14%, মানে টোটাল আপনার 24% টাকা প্রতি মাসে মাসে কাটছে। ধরে নিন মোটামুটি 6,000 টাকা। এখন বর্তমানে যারা দেখছেন ভিডিও, বর্তমানে মানে সরকারি কর্মী যত রয়েছে রাজ্যে, তার মধ্যে অধিকাংশই, ম্যাক্সিমাম, মানে মোটামুটি আমি মোর দ্যান 90% এই মুহূর্তে এসআইপি কিন্তু করেন। আর এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, মানে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা। কেন করেন? যারা করেন তারা কিন্তু খুব ভালোভাবে জানেন যে ইনফ্লেশন বলে একটা কথা আছে, মুদ্রাস্ফীতি। যত সময় যায় তত টাকার কিন্তু ভ্যালু কমতে থাকে, এবং সেটা ধরা হয় বছরে 6%, মানে 6% হারে আপনার টাকা প্রতি বছর ভ্যালু কমে যাবে। ধরুন এখন যে ব্যক্তি 20,000 টাকা পেনশন পাচ্ছে, সে হয়তো আজ থেকে 20 বছর পর সেই 20,000 টাকার ভ্যালুই হয়তো 7,000 টাকায় দাঁড়াবে। আর এই মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন থেকে বাঁচার জন্যেই কিন্তু এই এসআইপি, মানে শেয়ার বাজারে টাকা নিয়োগ করা, টাকা ঢোকানো। তাহলে আমরা সেই মুদ্রাস্ফীতির হাত থেকে বাঁচতে কিন্তু প্রত্যেকেই এটা করি। আর এখন এই এনপিএস আর ইউপিএসে এই কথাটাই কিন্তু বলা হচ্ছে, এবং সেখানে কিন্তু সরকার একটা অ্যামাউন্ট ইনভেস্ট করছে। মোটামুটি একটা হিসেব করলে যদি দেখা যায় যে বিগত 20 বছরের একটা গড় মোটামুটি দেখা যেতে পারে যে 20 বছরে 10-12% কিন্তু রিটার্ন দিয়েছে, মানে একটা হিস্ট্রিক্যাল অ্যাভারেজ। আপনারা যারা শেয়ার বাজারের খবর রাখেন তারা প্রত্যেকেই জানবেন বিষয়টা, নতুন করে বলার কিছু নেই। মোটামুটি আপনি মাসে যদি 3,000 টাকা করে জমান, সেক্ষেত্রে আপনার 30 বছর যদি আপনি ইনভেস্ট করেন, আপনার মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু 60 লক্ষ টাকা কিন্তু আপনার টাকা জমবে। মানে শেয়ার মার্কেট অর্থাৎ এসআইপি করে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে, এবং আপনি অ্যাকচুয়ালি সেখানে টাকা দিয়েছেন হয়তো মোটামুটি 11 লক্ষ টাকা মতো। সেই 11 লক্ষ টাকা আপনার সুদে আসলে বেড়ে প্রায় 60 লক্ষ টাকা মতো হতে পারে। এসআইপি ক্যালকুলেটর ইন্টারনেটে অ্যাভেলেবেল, আপনারা নিজেরাই যে কোনো অ্যামাউন্ট দিয়ে সেটা দেখতেই পারেন। আমি তো 3,000 টাকা ধরলাম, আর এটাই যদি আপনি যত বাড়াবেন তত কিন্তু আপনার মোটামুটি 25-30 বছর পরে গিয়ে সেই অ্যামাউন্টটা কোটি ছাড়িয়ে যাবে। কিন্তু ওপিএস এর ক্ষেত্রে কিন্তু সেটার কোনো জায়গা নেই। আপনি মার্কেটে কোনো রকম টাকা দিতে পারছেন না, সরাসরি সরকার আপনাকে টাকা দিচ্ছে, এবং সেটা সেই ফিক্সড অ্যামাউন্ট, শুধুমাত্র ডিএটা যোগ হচ্ছে। সেক্ষেত্রে মার্কেটের সাথে কোনো রকম সম্পর্ক থাকছে না। আর এনপিএস আর ইউপিএসে তুলনামূলক ইউপিএসটা একটু বেটার এনপিএস এর থেকে। সেখানে কিন্তু এই সুযোগটা রয়েছে, আপনার টাকাটা বাড়ানোর সুযোগটা রয়েছে, এবং ইনফ্লেশনটাকে বিট করারও একটা সুযোগ রয়েছে। তাই যদি আপনি ওপিএসে থাকেন, সেক্ষেত্রেও ব্যক্তিগতভাবে সঞ্চয়ের জন্য কিন্তু অবশ্যই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যেতেই পারে। কারণ যা দেখা গেছে বিগত 20 বছরে রিটার্ন মোটামুটি খুব খারাপ কিছু নয়। সেটা ম্যান টু ম্যান ভ্যারি করবে, সিদ্ধান্তটা সম্পূর্ণই আপনাদের। এই হচ্ছে ওভারঅল চিত্র। সুতরাং সিদ্ধান্ত যাই হোক না কেন, সরকারের সিদ্ধান্ত যাই হোক না কেন, ডেটাগুলো স্টাডি করলে অন্যান্য রাজ্যের একটা কথা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, কোনোটাই কিন্তু বিগত আমলে অর্থাৎ 2018 সাল বা তার আগে যে কর্মীরা চাকরিতে জয়েন করেছেন তাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়নি, বা তাদেরকে জোর করে শিফট করানো হয়নি ওপিএস থেকে এনপিএস বা ইউপিএসে। সুতরাং এই কথাটা আমরা কিন্তু মোটামুটি ভেবে রাখতেই পারি যে এক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেই বিষয়টা হবে না। অবশ্যই একটা নিশ্চয়ই অপশানের জায়গা খোলা থাকবে, কর্মীদের সেই সুযোগটা নিশ্চয়ই থাকবে। এই ব্যাপারটা আমি সম্পূর্ণভাবে আশাবাদী। আর এই বিষয়ে আশা করি পেনশন রিলেটেড যে বিষয়টা, যে পেনশন বন্ধ হয়ে গেল বা পেনশন উঠে গেল, এই কথাটায় আশা করি আমার যে দর্শকরা আগামী দিনে আর বিভ্রান্ত হবেন না। কারণ তথ্য নিয়ে কথা বলাই কিন্তু বর্তমানে দাঁড়িয়ে সব থেকে বুদ্ধিমানের কাজ। কারণ আলটিমেটলি আমরা একটা নোবেল প্রফেশনে রয়েছি।
অশিক্ষার আলো কাটিয়ে শিক্ষার আলো চারিদিকে ছড়িয়ে দেওয়াই আমাদের কাজ। আর এই বিষয়ে আপনাদের যাই মতামত হোক না কেন, পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, সানন্দে নির্দ্বিধায় কমেন্টে জানান। আমি নিজেও অনেকটা সমৃদ্ধ হই। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।